তো আজকে আমরা ভেক্টর অ্যালজেব্রা পড়ব, মানে ভেক্টরের যোগ বিয়োগ এইসব শিখবো আর কি। ভেক্টর অ্যালজেব্রা। সো ভেক্টর অ্যালজেব্রার মধ্যে বেসিক্যালি আমরা যে জিনিসগুলো পড়ব সেটা হলো ভেক্টরের যোগ করার কিছু নিয়ম আছে। ভেক্টর কাকে বলে সেটা আগে একটা ফুল ক্লাস ভরে বলছি, তারপরে আবার একটু মনে করে দিচ্ছি। যদি আমরা কোনো রাশির এমন হয় যেটার একটা মান আছে এক্স অক্ষ বরাবর, একটা মান আছে ওয়াই অক্ষ বরাবর, একটা মান আছে জেড অক্ষ বরাবর, এরকম কোনো রাশি যদি হয় যেটা একটা নির্দিষ্ট দিক আছে এবং মান আছে, তখন আমরা ওইটাকে বলবো ভেক্টর। সো এরকম যে কোনো সজ্জাকে আমরা ভেক্টর বলবো, এটা আগের দিন বলেছিলাম। ভেক্টর প্রকাশ করার সিস্টেম হলো এরকম, এটা হলো নামটা হয়, আর উপরের এই সাইনটা দ্বারা বোঝায় এটা ভেক্টর রাশি। যেমন আমি যদি লিখি যে দিশার নাম লিখি, উপরে একটা ভেক্টর দেই, তাহলে কি বোঝা যাবে যে দিশা হলো একটা নাম এই ভেক্টরটার, আর এটা একটা ভেক্টর কোয়ান্টিটি কারণ উপরে দাগ দিয়েছি। এখন ভেক্টর দুইটা ভেক্টরকে যদি আমি যোগ করতে চাই, এরকম একটা ভেক্টর আছে, এরকম একটা ভেক্টর আছে। একটা ভেক্টর মনে করে একটা বলকে একজন এই দিকে লাথি মেরেছে, আরেকটা বলকে আরেকজন ওই বলটাকে ওই দিকে লাথি মেরেছে। এখন আলটিমেটলি বলটা যাবে কোন দিকে সেটার অ্যান্সার আমরা বের করতে পারি ভেক্টরের ত্রিভুজ সূত্র ইউজ করে। নিজেকে মিউট করে রাখো, নতুন যেন কে আসছ সুপ্ত। হ্যাঁ, তুমি নিজেকে মিউট করে রাখো সুপ্ত, যখন তোমার প্রশ্ন থাকবে তখন নিজেকে আনমিউট করো। তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ সুপ্ত? ওকে, নিজেকে মিউট করে রাখো। তুমি মিউট করতে পারতেছো না, আমি তোমাকে মিউট করে দিয়েছি। আর সবাই নিজের ফোনটাকে ল্যান্ডস্কেপে ধরো, কেউ পোর্ট্রেট মোডে এইভাবে ধরে বসে থাকো না, ল্যান্ডস্কেপ মোডে ধরো, পুরো স্ক্রিন জুড়ে লেখা দেখা যাবে। দেখা না গেলে আমাকে বইলো আবার যে দেখা যাচ্ছে না ভাই পুরো স্ক্রিন জুড়ে। আচ্ছা, ত্রিভুজ সূত্র বলে যে তুমি যদি দুইটা ভেক্টরকে একটা ত্রিভুজের দুইটা বাহু বরাবর এইভাবে ইন্ডিকেট করে দিতে পারো একই ক্রমে, একই ক্রমে মানে হলো এটা যাচ্ছে এই দিকে এমনি অ্যান্টি ক্লকওয়াইজ, তাইলে অপর যে বাহুটা হবে সেটা বিপরীত ক্রমে এই দুইটার লব্ধি হবে। তার মানে একটা বলের মধ্যে যদি আমি এই দিকে লাথি মারি, ওই বলটার মধ্যে যদি এটা মনে করো রোনালদো, আর ওইটা মনে করো এইদিকে লাথি মারতেছে, এটা মনে করো মেসি, এই মেসি রোনালদো মিলে বলটাকে ভিন্ন ভিন্ন দিকে লাথি মেরেছে। এখন তুমি জানতে চাচ্ছ কোন দিকে যাবে বলটা। সো এটা করার সিস্টেম হলো প্রথমে তোমার এই ভেক্টরটাকে শিফট করে এইখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর তোমার ওদের দিয়ে একটা ত্রিভুজ কল্পনা করতে হবে। এই ত্রিভুজের এই তৃতীয় বাহুটাই হবে এই দুইটার, এই 1 নম্বর ভেক্টর আর এই 2 নম্বর ভেক্টর, এই দুইটার লব্ধি ভেক্টর, এবং দিকটা হবে ঠিক বিপরীত ক্রমে। যদি এমন হইতো যে একটা ত্রিভুজের এই বাহু আর এই বাহু বরাবর এই দিকে আর এই দিকে দুটো ভেক্টর কাজ করতেছে, তাহলে এদের লব্ধিটা এইভাবে হইতো না, এটার উল্টা দিকে হইতো, মানে এটা হইতো লব্ধি। সো ত্রিভুজ সূত্র কি বলে, ত্রিভুজের দুইটা বাহু দ্বারা যদি তুমি একই ক্রমে দুইটা ভেক্টরকে প্রকাশ করতে পারো, তাহলে অপর বাহুটা বিপরীত ক্রমে ওই দুইটা বাহুর লব্ধি ইন্ডিকেট করবে। কথাটা আবার যদি বলি, তাহলে এইটা আর এইটার যোগফল হবে এইটা। আবার উল্টা দিকে যদি বলি, এইটা আর এইটার যোগফল হবে এইটা। এটা ক্লকওয়াইজ গেছিল, অ্যান্সারটা আসবে অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে বলবো লব্ধি। সো এটাকে যদি ভেক্টর হিসেবে লিখতে চাই গাণিতিকভাবে, লেখাটা কীরকম হবে, লেখাটা এরকম হবে, একটা ত্রিভুজ, তার একটা বাহুকে যদি বলি আমরা এ বাহু, আর আরেকটা বাহু যেটা এইদিকে আছে সেটা এদিক বরাবর একটা ভেক্টর বি বাহু, তো ওদের লব্ধিটা হবে এইটা আর রেজাল্টেন্ট। সো তখন আমরা বলতে পারবো আর ভেক্টরটা হলো এ ভেক্টরটা আর বি ভেক্টরটার যোগফল। ব্যাস এইটুকুই হলো ত্রিভুজ সূত্রের মূল কথা।
কিন্তু ত্রিভুজ সূত্রে ফেলতে যায় আমরা একটা কাজ করছিলাম এইখানে, মেসি আর রোনালদোর ওই জায়গাটায়। আমি এই ভেক্টরটাকে টেনে সরিয়ে ওইখানে নিয়ে গেছি, এই ভেক্টরটাকে টেনে ওইখানে নিয়ে গেছি, তারপরে আমি ত্রিভুজ বানায় অঙ্কটা করেছিলাম। একটু খেয়াল করো, এই জিনিসটাকে বলা হয় ভেক্টর শিফটিং, মানে ভেক্টরকে স্থানান্তর করা। কথাটা লিখো, ভেক্টর শিফটিং। ভেক্টর শিফটিংয়ের কিছু রুল আছে। প্রথম কথা, ভেক্টর শিফট করার সময় তুমি ভেক্টরে মান চেঞ্জ করতে পারবে না, মান সেম রেখে ভেক্টর সরাতে হবে। দ্বিতীয় যে কথাটা মনে রাখতে হবে তোমার, সেটা হলো ভেক্টরটার দিকও চেঞ্জ করতে হবে, পারবা না তুমি, দিক সেম রাখতে হবে, সেম ডিরেকশন অর প্যারালাল। মানে তুমি ধরো একটা ভেক্টর আছে এইখানে, এই ভেক্টরটাকে সরিয়ে শিফট করে অন্য জায়গায় নিয়ে যেতে চাচ্ছ, তুমি করলা কি এই ভেক্টরটাকে সরিয়ে এখানে নিলা কিন্তু ছোট করে রাখলা, তার মানে মান কমিয়ে দিছো। এই কাজটা করা যাবে না, প্রথমে বলা হয়েছে মান সেম রাখতে হবে। এরপর তুমি করলা কি মান সেম রাখলা, কিন্তু এই ভেক্টরটা কাজ করতেছিল যেই দিকে, এই ভেক্টরটাকে অন্য দিকে ঘুরিয়ে দিলা। আচ্ছা, আমরা যে কথাটা বলতেছিলাম ভেক্টর শিফটিং কি জিনিস, মানটা সেম রেখে আমরা ডিরেকশনটাও সেম রেখে অথবা প্যারালাল রেখে কাজ করতে পারবো। এখন দেখো, আমি যদি দিক চেঞ্জ না করে যদি প্যারালাল রাখি, মানে এটা যে দিকে আছে ওই দিকেই রাখতেছি, সমান্তরালে সরিয়ে নিছি, শুধু এই ভেক্টরটাকে এখান থেকে ওইখানে সমান্তরালে সরিয়ে নিছি আমি। এই কাজটা যদি করি তাহলে ভেক্টরটার শিফটিং হয়েছে, সমস্যা হবে না। আমি এটাকে মুছে দিতে পারবো এখন, আবার এইটা এখন ওইখানে চলে গেছে, এই কাজটা করা যাবে। 3 নম্বর একটা কথা আমাদের মানতে হবে, সেটা হলো ভেক্টর শিফটিং একই তলে করতে হয়, একই জড় কাঠামোতে বলতে হবে, একই রিজিড বডিতে বা জড় কাঠামোতে, জড় বস্তুতে লিখতে পারি, সরাসরি বস্তুতে, একই জড় বস্তুতে ভেক্টর শিফটিং করতে হবে। কথাটা বোঝা কঠিন, তোমাকে আমি একটা ব্যাপারটাকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেখাই তোমাকে খুব সুন্দর করে। এইখানে একটা বই আছে, একটা বই তোমার কাছেও আছে, তোমার খাতা বা বই কিছু তো আছেই যেটার মধ্যে লিখতেছো তুমি। যদি এই বইটাকে আমি বলি যে এই বইটাকে আমি এই দিক বরাবর একটু হাত দিয়ে একটা ধাক্কা দিলাম, এই একই মানের ধাক্কা যদি আমি এইখানে দেই একই দিকে, বইটা আগে এই ধাক্কাটায় 1-এ যেভাবে সরে যাচ্ছিল 2-তেও একইভাবে সরে যাবে না? চিন্তা করে দেখো তো, তোমরা একটু দিয়েও দেখতে পারো, যে ধাক্কাটা তুমি এখানে দিচ্ছ ওই সমান পরিমাণ বল দিয়ে একই দিকে যদি এইখানে ধাক্কা দাও, বইটা যেহেতু জড় রিজিড, তাই এইখানে ধাক্কাটা দাও আর ওইখানে ধাক্কাটা দাও, পুরো বইটাই নড়তেছে। সুপ্ত, তুমি কি আছো? তুমি একটু আসো তো, সুপ্ত, সুপ্ত তুমি একটু জেগে আছি। ওঠো। তুমি আমাকে বলো তো, 1 আর 2 বল একই কাজ করবে না? এটা তো হ্যাঁ। আচ্ছা, কিন্তু আমি যদি এখন এই বইয়ের থেকে বলটাকে সরিয়ে এইখানে নিয়ে আসি, টেবিলে নিয়ে আসি, এখন বলো তো সুপ্ত, এখনও কি একই কাজ করবে, না বই নড়বেই না এবার? সুপ্ত, তোমার রিপ্লাইটা বলো, শুনতে পাচ্ছি না। আমি ছবিটা দেখতে পাচ্ছি না। ও মাই গড, এতক্ষণ ধরে তুমি কিছুই দেখতে পাচ্ছ না? না, এতক্ষণ পাচ্ছিলাম, এখন একটু সমস্যা। তোমার নেটওয়ার্ক কানেকশনটা কি, ঢাকায় আছো? ব্রডব্যান্ড কানেকশন না? আমাদের ওয়াইফাই আজকে একটু সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো তো, তুমি দেখতে পাচ্ছ সুপ্ত? মোবাইলের স্ক্রিনটাতে একটু টাচ করো, দেখো দেখতে পাচ্ছ? সুপ্ত, আমাকে একটু জানাও তুমি দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, পাচ্ছি 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 আচ্ছা, এখন পাচ্ছি। আমাকে বলো যে 3 নম্বর যে ফোর্সটা, সেটার জন্য কি বইয়ের উপর একই রকম প্রভাব আসবে? নাম্বার জন্য মনে হচ্ছে না। ঠিকই মনে হচ্ছে, তুমি যদি বইয়ের মধ্যে
হাত দিয়ে ধাক্কা দাও বইকে, তাইলে যে বলটা কাজ করতেছে বইয়ের বাইরে টেবিলে ধাক্কা দিলে কি বইয়ে ওই প্রভাব আনতে পারবে? সে পারবে না। তার মানে না। এই যে এই ভেক্টরটা ওয়ান ভেক্টরটাকে শিফট করে থ্রিতে নিয়ে যাওয়া যাবে না, এটা ভুল। এই যে 3 নম্বর যে হুম। সূত্রটা বোঝালাম ভেক্টর শিফটিংয়ের, সেইটা অনুযায়ী এটা করা যাবে না। নিজেকে মিউট করে ফেলো এখন। সো এই 3টা কথা খুব সুন্দর করে তোমরা এক্সাম্পল হিসেবে মানে কি বলে নোট করে রাখো, আর স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ফোনের মধ্যে। ভেক্টর শিফটিং, ভেক্টর স্থানান্তর কখন করা যাবে? মান সেম রেখে করা যাবে, দিক প্যারালাল অথবা সেম রেখে করা যাবে, অথবা একই জড়বস্তুর মধ্যে করতে হবে। বাইরে নিয়ে গেলে ওই ভেক্টরটার ওই কাজ করতে পারবে না যেটা করতেছিল সে। আচ্ছা, আমরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ যোগ শিখবো। ভেক্টরে যোগ শিখতেছি, বেসিক্যালি দুইটা ভেক্টরকে যোগ করা শিখতেছি। এখন যেটা শিখবো সেটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটার থেকে বোর্ডে প্রশ্ন আসে। এটাকে বলা হয় সামান্তরিক সূত্র। ল অফ প্যারালিলোগ্রাম, এলপি। আচ্ছা, ল অফ প্যারালিলোগ্রাম কি বলে? খুবই সিম্পল কথা বলে, যদি এরকমভাবে এইদিকে একটা পি একটা ভেক্টর কাজ করে আর এইদিকে একটা ভেক্টর কিউ কাজ করে, তখন যদি এদের মাঝখানে মধ্যবর্তী কোণটা আলফা হয়, তাইলে এই পি আর কিউ মিলে যে লব্ধিটা সৃষ্টি করবে সেইটা হবে এই এদের দ্বারা যদি আমি একটা প্যারালিলোগ্রাম তৈরি করি, মানে একটা সামান্তরিক তৈরি করি, এই 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 যে দুইটাকে বাহু ধরে একটা সামান্তরিক যদি এঁকে ফেলি, তখন এই সামান্তরিকের যে বিন্দুতে এই দুইটা ভেক্টরের পা বা লেগ কানেকশান আছে, মানে পি বিন্দু, পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটারই পা, একটা ভেক্টরের আমরা গত ক্লাসে শিখেছি এটা, যে এটা হলো শীর্ষবিন্দু উপরের অংশটা, আর নিচের অংশটা হলো পাদবিন্দু। সুপ্ত বা যে কেউ যদি কোনো কিছু স্ক্রিনে না দেখতে পারো, সাথে সাথে বইলো যে দেখতে পাচ্ছি না। আচ্ছা, সামান্তরিক সূত্র বলে এই দুইটা লেগ কানেক্টিং পয়েন্ট, দুইটা ভেক্টরের পা যেখানে মিলে গেছে, সেই বিন্দু থেকে যদি একটা কর্ণ আঁকা হয় সামান্তরিকটার, সেই কর্ণ বরাবর হবে লব্ধিটা। সো এই আর ভেক্টরটাই আসলে পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি। এখন এই লব্ধিটার মান কত হতে পারে সেটা আমরা এই 3টা ইনফরমেশন ব্যবহার করে বের করার চেষ্টা করব। এই পি, কিউ এবং এই যে আলফা, এই কোণটা ব্যবহার করে আমরা আর এর মানটা, কর্ণটার মানটা বের করার চেষ্টা করব। কারণ সামান্তরিক সূত্র আমরা বুঝে ফেলছি। সামান্তরিক সূত্র যদি আমরা বুঝে ফেলে থাকি, তাহলে আমাকে কেউ একজন একটু বলো তো, দিশা আছো? দিশা বলো তো আমাকে একটু। এই যে এটা যদি পি ভেক্টর হয়, এটা যদি কিউ ভেক্টর হয়, তাইলে লব্ধিটা এইদিকে হবে। আমি ঠিক আঁকছি দিশা? দেখা যাচ্ছে না? জি ভাইয়া। এখন বলো দিশা, যে কথা বলতেছিলাম, পি আর কিউ এই দুটার লব্ধিটা কি এইদিকে হবে? এই যে আরটা আমি যে দিক দেখাচ্ছি, জি ভাইয়া। হবে না, সেটাই তোমাকে বলতেছিলাম আমি। খেয়াল করে দেখো, পি ভেক্টর আর কিউ ভেক্টর তো উল্টা দিকে কাজ করতেছে, আগে যে দিকে কাজ করতেছিল ওই দিকে কাজ করতেছে না। পি এর মাথাটা এবার নিচের দিকে আছে, কিউ এর মাথাটা ডানের দিকে নাই, বামের দিকে আছে। এখন যে লব্ধিটা হবে সেটা কিন্তু, দেখতে পাচ্ছি না। তাহলে তুমি অ্যান্সার বললা কিভাবে? জি ভাইয়া বললা কেমনে? ভাইয়া এখন দেখতে পারতেছি না কিছু। আচ্ছা, ইওর স্ক্রিন ইজ স্টিল ভিজিবল। কেন দেখতে পারতেছ না? দেখতে পারার কথা। আমাকে জানাও এখন দেখতে পাচ্ছ দিশা? জি ভাইয়া এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন বলো, ওই যে তুমি যেটা বললা সেটা হলো এই যে পিটা নিচে ছিল, কিউটা ওই দিকে ছিল, এটার লব্ধিটা তো এই দিকে আসবে, তাই না? সামান্তরিকটা যদি আঁকি, এই পয়েন্ট থেকে এই দিকে বিস্তৃত হবে। এটা কথাটা বুঝেছো?
জি ভাইয়া। আগের ছবিটা উল্টা ছিল। যাই হোক, চলো আমরা এখন বের করি ভিতরের জিনিসটাকে। ছবিটাকে আরেকটু মডিফাইড ভাবে আঁকতে হবে, নাইলে জিওমেট্রি অ্যাপ্লাই করতে দেখো এইখান থেকে উপর থেকে একটা লম্ব টানলাম, আর এই বাহুটাকে একটু বর্ধিত করে দিলাম। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, আমি যেটা বের করতে চাচ্ছি এই পুরো সিস্টেমের মধ্যে থেকে, সেটা হলো আর এর মানটা বের করতে চাচ্ছি। আমার দেওয়া আছে হলো এই পি আর কিউর মধ্যবর্তী কোণ আলফা। প্রত্যেকটা থেকে ভেক্টর সরাই দিছি, কারণ আমি এখন ত্রিকোণমিতি ইউজ করে আর এর মানটা বের করতে চাচ্ছি। দিক তো আমরা জানি, দিকটা হলো এই যে পা বিন্দু থেকে পাদবিন্দু থেকে অপোজিটে হবে। এখন দিক নিয়ে আমার ধান্দা না কোনো, আমি আর এর মানটা বের করতে চাচ্ছি। সেটা বের করার জন্য একটু খেয়াল করে দেখো, এইটা যদি আলফা হয় এটাও আলফা না? এই দুইটা কারণ হলো এই দুইটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল, তাই ওইটা আলফা হইলো এটাও আলফা। ওকে, বুঝতে পারলাম। এটা কিউ হইলে এটাও কিউ না? সামিহা আমাকে বলো তো, এটা যদি কিউ হয় তাহলে লালটা কত? একটা ত্রিভুজের একটা অতিভুজ জানো, এইটা আলফা জানো, এইটা কত? আমরা যদি সাইন আলফা লিখি, এই যে লম্ব বাই অতিভুজ লিখতে হবে, তাহলে এই লম্বটা আসলে কত? কিউ সাইন আলফা। তার মানে আমি এইটুকুকে বলতে পারি, খুব সুন্দর করে একটু মুছে দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিই তাহলে আমি। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এইটুকু, তাইলে আমি বলতে পারবো কিউ সাইন আলফা, এই লাল লম্বটা। আর এই ভূমিটুকু কত হয় সেটা একটু বের করতে পারি না আমরা? খুব সহজে বের করা যায়। এটা যদি আমরা কজ আলফা লিখি, কবরে ভূত আছে তাই না, ভূমি ভাই এটা, তো এটা কত হচ্ছে? কিউ কজ আলফা আসতেছে। তার মানে এই যে এইটুকু আমি যদি একটু সবুজ করে দেই, এইটুকু হলো কিউ কজ আলফা। আচ্ছা, এইটুকু বুঝো নাই কে? যে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করলাম, ত্রিকোণমিতিটা বুঝো নাই কে? এরকম কেউ কি আছো? সুপ্ত আছো? সামিহা আছো? কথা শুনতে পাচ্ছ আমার কেউ তোমরা? মিম আছো? মিম নিজেকে আনমিউট করো কেউ একজন। মাইশা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ? মাইশা, জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এতক্ষণ পরে তোমরা রিপ্লাই দাও, কেউ একজন বললেই তো হয়ে যায়। আচ্ছা, এই নিচের টুকু উপরের টুকু এইটুকু আমরা বের করে ফেলছি। তাইলে আমি যদি বলি যে এইখান থেকে একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দূরত্বটা কত হবে, সেটা কিন্তু এই যে পি প্লাস কিউ কজ আলফা হবে। সুপ্ত, তুমি কি বুঝতে পারতেছ? সুপ্ত ভাই, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এই পি প্লাস কিউ কজ আলফা হয়ে গেল। সুপ্ত, তুমি নিজেকে আনমিউট করে কথা বলো। এখন দেখো, আমি একটা ত্রিভুজ দেখাচ্ছি তোমাদের, তোমরা দেখতে পাও কি না আমাকে জানায়ও। নীল করে দিচ্ছি ত্রিভুজটাকে। এই যে একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব ছিল। একটা সমকোণী ত্রিভুজ আমি যেটা দাগাচ্ছি সেটার দিকে খেয়াল করো। এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ হলো এই আর। এই আরটার মান আমরা বের করতে চাই, সেটা কিভাবে বের করতে পারি? অতিভুজ স্কোয়ার মানে আর স্কোয়ার ইজ ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। লম্ব কত? লম্ব হলো কিউ সাইন আলফা, সেটা স্কোয়ার, প্লাস ভূমিটা কত? পি প্লাস কিউ কজ আলফা। দুটাকে হোল স্কোয়ার করলে আর ভ্যালু বেরিয়ে আসবে। এখন একটু সুন্দর করে করতেছি, কিউ স্কোয়ার আর সাইন স্কোয়ারকে এভাবে লিখলাম,
পি প্লাস কি হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলতেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখো এইখানেও কিউ স্কোয়ার আছে, এখানেও কিউ স্কোয়ার আছে, দুটো কিউ স্কোয়ারকে কমন নিলাম, তাইলে ভিতরে থাকলো সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা। এই যে এই দুই ভাইকে একসাথে নিয়ে নিছি আমরা। এরপর বাকি যারা আছে তাদের লিখতেছি পি স্কোয়ার আর 2p কিউ কজ আলফা আছে। এখন এইটুকুকে কি বলে, কত হয় আমাকে সুপ্ত বলো। সুপ্ত, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ? সুপ্ত হ্যাঁ হ্যাঁ, বলো কত হবে এটার মান? এটা কিউ স্কয়ার হবে। এটা শুধু কিউ কিউ স্কয়ার, এটা স্কোয়ার 1 হবে, হবে, sin 1 প্লাস হবে। cos 1। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। রাজুকে পড়ো না সুপ্ত তুমি? হ্যাঁ, রাজুকেই থাকবা? অতটা আমি চেষ্টা করব, যদি হয় যাব। নটরডামে তো এখন পরীক্ষা হবে না, জানো তো সবাই নাকি? হ্যাঁ, পরীক্ষাটা হবে না। মেধাক্রমে যদি পেয়ে যাও তাহলে পেয়ে যাইতেও পারো। ঈশ্বর ভরসা। আচ্ছা দেখো, তো আর এর মান বের করার সূত্র আমরা বের করে ফেলছি। এখানে ওয়ার্নিং হিসেবে মনে রাখবা এই পি কিউ কোনোটাই কিন্তু ভেক্টর হিসেবে ইউজ করতেছি না আমরা, এগুলা শুধু মান ব্যবহার করতেছি। আর এই আলফাটা হলো পি আর কিউর মধ্যবর্তী কোণ। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি একসাথে। তোমার একটা স্ক্রিনশট নিয়ে নাও এই পুরো জিনিসটার। আই থিঙ্ক এখন একটু নিচু হলে, হ্যাঁ এই তো, এখন নিয়ে নাও একটা স্ক্রিনশট। আচ্ছা আমরা তো আর এর দিক জানি, কিন্তু দিক বুঝে বলতে গেলে তো দিকটাকে কিছু না কিছু দিয়ে বলতে হবে। আমার কাছে প্রশ্নে দেওয়া থাকে হলো এই পি কিউ আর আলফা, এই তিনটা ব্যবহার করে এখন আমি আরটা কোন দিকে যাচ্ছে সেটা বের করার চেষ্টা করব। কিন্তু আমি একটু ফিজিক্স ব্যবহার করে, গণিত না ব্যবহার করে আগে একটু বোঝাতে চাচ্ছি আরটা কোন দিকে যাইতে পারে, সেটা একটু দেখো, তোমরা বোঝার চেষ্টা করো। একটা এরকম বাক্স আছে মনে করো, একটা বক্সকে একজন তোমার বন্ধু এই দিকে ঠেলতেছে 7 নিউটন বল দ্বারা। নিউটন এক ধরনের ভেক্টর, বল এক ধরনের ভেক্টর, সেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, কিন্তু আবার একটু রিপিট করলাম যে বল একটা ভেক্টর। এই দিকে তোমার একটা বন্ধু, সে একটু রোগা পটকা, বেশি খায়ে দেয়ে আসে নাই, রোজা ছিল সেদিন, সে এখন করছে কি ওইদিকে 7 নিউটনের পরিবর্তে 4 নিউটন বল দিয়ে ধাক্কা দিচ্ছে ওই বক্সটাকে। এখন এই বক্সটা কোন দিকে যাবে সেটা একটা আইডিয়া যদি আমি করতে চাই, তাহলে আমাকে বলো তো কেউ, বক্সটা কি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে? 1 2 3 আমাকে কেউ বলো তো একজন, কে কে আছো এখানে? হাবিব বলো তো, হাবিব। 1 2 3 মধ্যে কোনটা হইতে পারে অ্যান্সার? হাবিব, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছ? হাবিব নিজেকে আনমিউট করে কথা বলো। আচ্ছা বকুল বলো তো, বকুল বলো তো ফার্স্ট। বকুল, শুনতে পাচ্ছি না তোমার কথা। আচ্ছা দিশা বলো, দিশা নেট কানেকশন ভালো আছে, দিশা বলো তো। ভাইয়া 3 দিকে। এক্স্যাক্টলি, অ্যান্সার হবে 3 দিকে। আমরা কিন্তু এটা দেখেই বুঝতে পারি, কারণ 3 দিকে কেন হবে বলো তো, ব্যাখ্যাটা বলে দাও তো দিশা। কারণ 7 তো আসলে 4-এর থেকে অনেক বড়, তো লব্ধিটা ওই দিকে ঝুঁকে যাবে, সোজা সোজা কথা। যদি আমরা এইদিকেও 7 দিতাম, এই দিকেও 7 দিতাম, তো লব্ধিটা যাইতো এই দুটার মধ্য দিয়ে, একদম একদম মাঝখান দিয়ে চলে যেত। আমার আঁকাটা হয় নাই, এরকম একটা কিছু হইতো। এই পাশে যদি 10 ডিগ্রি হয়, ওই পাশে 10 ডিগ্রি হইতো, এই পাশে 20 হলে ওই পাশে 20 ডিগ্রি হইতো। আবার যদি এমন হইতো যে এই দিকে আমার এই দিকে ভেক্টরটা,
মাত্র 2 নিউটন, আর এই দিকের ভেক্টরটা 9 নিউটন। তাইলে লব্ধিটা 9-এর দিকে সবসময় ঝুঁকে যেত, ওই দিকে চলে যেত লব্ধিটা। তো তোমরা একটা নোট করে রাখো ভেক্টর যেটা বড়, পি যদি কিউর থেকে বড় হয় তাইলে আর হবে পি এর কাছে। কথাটা লিখে রাখো খুব সুন্দর করে। আচ্ছা, এখন আমরা পি এর কাছে কিউ এর কাছে সেটা গেস করা শিখে গেছি। পরীক্ষা হলে যদি কোনোদিন অঙ্ক করার টাইম না থাকে, তুমি বুঝতে পারো অ্যাটলিস্ট যে পি এর সাথে কোনটা কত হইতে পারে, সেটা একটা গেস করতে পারবা। আলফার মধ্যে তুমি বুঝতে পারবা অ্যাটলিস্ট। যদি এরকম অপশন থাকে আলফাটা হলো 60 ডিগ্রি, মানে এই দুইটার মাঝখানে কোণই 60 ডিগ্রি, পি আর কিউ সমান আছে, তাইলে এই যে এই কোণটা সেটা কত হবে সেটা কিন্তু অঙ্ক করে বের করার দরকার নাই। এই কোণটা থেটাটা তখন 30 ডিগ্রি হবে, 60-এর অর্ধেক। এটা যদি 60 ডিগ্রি হয়, দুইটা সমান হয়ে যায়, তাহলে মাঝখান দিয়ে যাবে, একটু বুঝতে পারতেছো। আরেকটা জিনিস তোমার বোঝা উচিত, সেটা হলো এটা যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি আলফাটা, আর পিটা যদি বড় হয়, তাইলে কোনোদিনও এই থেটাটা 30 ডিগ্রির বেশি হবে না। তার মানে অপশনের মধ্যে 30 ডিগ্রি যতগুলো বেশি আছে, দেখবা 35 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, আর একটা 25 ডিগ্রি আছে। 25 ডিগ্রিটা দাগে দিলেই অ্যান্সার হয়ে যাবে। অঙ্ক না করেই শুধু দেখেই ফিজিক্স ব্যবহার করে, পদার্থবিজ্ঞানের চোখ ব্যবহার করে, তোমার যদি চোখের মধ্যে পদার্থবিজ্ঞানের সূত্র লাগানো থাকে, তাহলে তুমি চোখে দেখে কোনো অঙ্ক না করেই বলে দিতে পারবা থেটাটা কত হবে বা কত হওয়া উচিত। এখন আমরা একটু গণিতের সাহায্য নিয়ে এক্স্যাক্টলি বের করব কত হবে। সো আমাদের এখন মিশনটা কি, মিশনটা বুঝে রাখো। আমরা একটা মিশনে সাকসেসফুল হয়েছি। পি আর কিউ দেওয়া ছিল, আলফা দেওয়া ছিল, এই তিনটা জিনিস দেওয়া ছিল। আমরা এই যে লব্ধি আর রয়্যাল বেঙ্গল টাইগার এনাকে বের করেছি, এই যে আরকে বের করেছি। এখন আমি এই আরটা এই পি এর সাথে বা আনুভূমিক বরাবর যে ভেক্টরটা কাজ করতেছে সেটার সাথে কত কোণে আছে সেই থেটাটা বের করতে যাচ্ছি। সো এই মিশনটা সাকসেসফুল করার জন্য খুবই সহজ অ্যাপ্রোচ হলো, আমি যে ত্রিভুজটা দেখতেছি ওই ত্রিভুজটার মধ্যে আবারও আমি ত্রিভুজটা দেখাচ্ছি তোমাদের। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে পিথাগোরাসের সূত্রটা একবার অ্যাপ্লাই করেছিলাম, এবার অ্যাপ্লাই করব জাস্ট ট্যানজেন্ট, মানে ট্যান থেটা নেব। এটার ট্যান থেটা কী হয়, লম্ব, লম্ব মানে এইটুকু, বাই ভূমি মানে এইটুকু। আচ্ছা, আমাকে এখন কেউ একজন বলে দাও, কে বলবা, বকুল বলো তো ট্যান থেটা কত হবে? q sin alpha divided by p plus q cos alpha. নাইস, ভেরি নাইস, ঠিক বলেছ, একদম ঠিক, সব ঠিক। বুঝছে না কেন? সো আমরা লিখতে পারি ট্যান থেটা ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এমনিও ট্যান মানে সাইন বাই কজ, উপরে সাইন আর কজ দিছ, পাশে কিউ, কিউ দুইটা দিয়ে দিবা। লেখার টেকনিকটা দেখো আমি কিভাবে চূড়ামি করে লিখতেছি, দেখো এই যে দেখো, ট্যান মানে তো এমনি সাইন বাই কজ, আমি লিখলাম সাইন বাই কজ, আর আমার কাছে আছে আলফা, প্রশ্নের কিছু নাই, আলফা বসিয়ে দিই অ্যাঙ্গেল হিসেবে। দুই পাশে কিউ দেই, কাটাকাটি গেল গা, ভালো কথা। শুধু একটা চেঞ্জ আমরা করলাম, সেটা কি, পিটাকে অ্যাড করলাম। এখন এই সূত্রের মধ্যে মনে রাখবা, যাকে অ্যাড করতেছো শুধু এই পি এর সাথেই কোণটা বের হয়েছে, থেটাটা কিন্তু পি এর সাথে অ্যাঙ্গেলটা বের হইলো। যদি আমাদের কোনো দিন প্রশ্নে এইটা বের করতে বলা হয়, এটাকে যেহেতু থেটা বলছি, এটাকে থেটা প্রাইম বলতেছি, থেটা প্রাইম যদি বের করতে বলা হয়, সেটার সূত্রটা কীরকম হবে জানো? সেটার সূত্রটার মধ্যে ঠিক একই রকমভাবে আবারও সাইন আলফা বাই কজ আলফা লিখবা। এই পাশে এবার খালি রাখবা হইল কিউকে, আর পি কে উপরে নিচে লিখে দিবা। এইবার দেখো যে খালি আছে তার সাথে উৎপন্ন কোণ, এই যে এই কিউটাকে খালি রাখছি এখানে সূত্রের মধ্যে, সেটার সাথে উৎপন্ন কোণ বের হয়ে গেছে। সো তোমরা এখন এই জিনিসটার স্ক্রিনশট নিয়ে নাও, পুরো জিনিসটা একবারে দেখিয়ে দিই, ভালো হবে। এই যে এটা নিয়ে নাও, স্ক্রিনশটটা জোস হবে।
পোস্ট দিতে পারবা ফেসবুকে। আচ্ছা, দেখো এবার তোমাদের একটু বিদ্যা পরীক্ষা করতেছি, তোমরা বুঝছো কিনা ব্যাপারটাকে, যে কথাটা বললাম আমি। এইদিকে 10 নিউটন আছে, এইদিকে 12 নিউটন আছে। একটা বলকে তোমার দুই বন্ধু মিলে আদর করে দিছো লাথি, বুঝছো, আদর করে লাথি মেরে দিছো। এখন বলটা বেচারা কোন দিকে যাবে সেটা বের করতে বলছে। এখন তোমাদের দুইজনকে দুইটা প্রশ্ন করব। যদি এই মাঝখানের কোণটা হয় তোমার 60 ডিগ্রি, তাহলে আমাকে কেউ একজন বলবা যে আমি যদি 12 নিউটন বল এটার সাথে লব্ধিটার কোণ কত হবে, অর্থাৎ থিটা প্রাইম যেটাকে বললাম আমি, সেটা যদি আমি বের করতে চাই সেটা কি সূত্র লিখব? কে বলবো আমাকে? যার ইচ্ছা বলতে পারো। মাইশা আছো? মাইশা, মাইশা, তাসনিম, জিম। এই মাইশা, ঘুমিয়ে গেছো নাকি তুমি? হেই ওঠো। মাইশা ঘুমায় না, উঠছো? তুমি বলো এখন এই থিটা প্রাইমটা বের করার জন্য সূত্রটা কি লিখবো? tan থিটা প্রাইম ইজ ইকুয়াল টু কি লিখবো বলো? পি না, তুমি পি টি বল বাদ দিয়ে 10 আর 12 দিয়ে বলো। পি আর কিউ দিয়ে সূত্র মনে রাখো না, 10 আর 12 দিয়ে বলো ব্যাপারটা। 10 সাইন আলফা, নিউটন বলা দরকার নাই, নিউটন দিবাও না। সাইন আলফা না, সাইন 60 ডিগ্রি বাই, বলো বলো। 12 plus 10 cos। গুড, ভেরি গুড। আমি যেহেতু 12 ডিগ্রি 12 ভেক্টরটার সাথে কোণ চাইছি, তাই 12টাকে খালি রাখছে। তোমরা সবাই কি বুঝতে পারছো রহস্যটা ও কি করে অঙ্কটাকে করে ফেললো? এখন তোমার এটার একটা মান বের হবে ক্যালকুলেটরে, ওইটাকে ট্যান ইনভার্স করলেই থিটা প্রাইমটা পেয়ে যাবা। ক্যালকুলেটরের মধ্যে ইনভার্স বটনে চাপ দিবা, এই পুরো জিনিসটাকে বসাই দিবা, তাইলেই জয় বাংলা হয়ে যাবে, বুঝছো? এখন আরেকটা ট্রিকি কাজ করব আমরা। দেখো এটা হলো আমরা একটা ম্যাথ করলাম, কিন্তু ম্যাথ 1 আমরা শুধু দিক বের করলাম। শুধু এখন আমাকে সুপ্ত একটু বলো তো, মানটা কেমনে বের করব, আর কত হবে, লব্ধিটা কত হবে, কিভাবে বের করব? সুপ্ত 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 অবস্থা থেকে জেগে ওঠার চেষ্টা করো, নিজেকে। আমার ওয়াইফাই তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না সুপ্ত, অথবা দেখতেও পাচ্ছ না? শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি মাঝে মধ্যে একটু সমস্যা হয়। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ 10 আর 12 60 ডিগ্রি কোণ, আর এর মানটা কেমনে বের করব, প্রসেসটা বলো। তো একটু দাঁড়ান। তুমি যেটা মনে মনে করতেছো সেটাই তো মন খুলে বলে দাও। টেন, আমি 10 ইনভার্স লব্ধির মান আর বের করতে চাচ্ছি, এই 10 আর 12 মিলে যে ভেক্টরটা তৈরি করবে লব্ধি, সেটা বের করতে চাচ্ছি। তুমি কি আগের কোনো কিছু এখান থেকে কোনো কিছু বুঝো না, এরকম কিছু আছে সুপ্ত? না, সেটা বুঝছি। এইখানে যে আর এর মানটা বের করে রাখছি, এই যে সূত্র, সেটা ব্যবহার করতে পারতেছো না কেন? হ্যাঁ, ও এই যে সূত্র দেখতেছো তুমি, এটা নিয়ে আবার tan ইনভার্স করতে যাচ্ছ কেন? এখন বলো সুপ্ত, দেখে দেখে সূত্রটা দেখে দেখে বলো, আর এর মান কি হবে? রুট ওভার 10 স্কয়ার, হ্যাঁ, প্লাস 12 স্কয়ার প্লাস প্লাস 2 into 10 into 12, বলো তারপর। তারপর cos 60, cos 60। গুড, ভেরি গুড, এই তো পেরেছো।
আচ্ছা আমরা চলে যাই আর একটু আস্তে আস্তে একটু ডিফিকাল্ট লেভেলে যাব, মনে করো না খালি সোজা দিয়ে রাখবো। ম্যাথ টুতে চলে আসি। দেখো তোমাকে একটা ত্রিভুজ দেওয়া হলো, এরকম ত্রিভুজ দেওয়া হলো, তারপরে আরো কি দেওয়া হলো, তোমাকে বলে দেওয়া হলো এটা হলো 30 ডিগ্রি। এরপরে বলা হলো এটা হলো 5, এটা হলো 6 মিটার। নিজেকে মিউট রাখো সবাই। এখন তোমরা বলো তো তৃতীয় যে বাহুটা, এটাকে বলতাছি মনে করো সি, এই সিটা কত হবে সেটা বের করো তো। আর কোনো তথ্য দেওয়া নাই, তোমাদের যা শেখাইছি ওটা দিয়ে করা যাবে আজকের ক্লাসে। কেউ করতে পারলে বইলো। সেকেন্ড ইয়ারে উঠে গেছো অনেকেই আছো, তারা তো অবশ্যই পেরে গেছো। কেউ কারো হইলে বইলো আমাকে সাথে সাথে যে হইছে ভাইয়া। আর কেউ প্রশ্ন না বুঝতে পারলে সে আমাকে বলো যে প্রশ্নই বুঝি নেই ভাইয়া। ভাইয়া অ্যানসারটা কি 1 হবে? 1 1 বললা? জি। দেখো আমি ভেক্টর শিফটিং ইউজ করতেছি, এই যে 5টাকে সরিয়ে এখানে নিয়ে আসলাম, এইটা এখন 5। এখন ওরে বাপরে বাপরে, এটা তো করা কঠিন হয়ে যাবে মনে হচ্ছে। এখন মাঝখানে এই কোণটা দিয়ে দিলে একটু সোজা হইতো কি? তাও হইতো না। একটা কোণ দেওয়া রয়েছে, সেটা দিয়ে তুমি তৃতীয়টা বের করতে পারবা তো? খুব সহজে বের করা যাবে বলে মনে হচ্ছে না, তাই না? তোমাদের যদি এইটা দেওয়া হয়, এইটা, তাইলে কে কে বের করতে পারবা? এইটা যদি 30 ডিগ্রি হইতো, এটাকে ম্যাথ 3 লিখি, একটার মধ্যে ঝামেলা না পাকাইলাম, সহজ থেকে আগাই। ম্যাথ 3, পাঁচ আর 6 আছে, এইটা 30 ডিগ্রি আছে। এখন এইটা বের করো, সিটা কত, এইটা ট্রাই করো তো।
দেখো শিফট করে নিয়ে আসছি 5কে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি। ম্যাথ 3তে আগে আসি, 4 করা যাবে কিনা সেটার উপরে আগে সিদ্ধান্ত দেওয়া যাবে না। এইটুকু যদি 30 হয় আর তুমি এইটাও জানো ভাইয়া এটা ফ্রি 6, হয়ে তাহলে এটা কত হবে? এটা কত বললা? অ্যান্সার কত আসছে তোমার? 3 3 হইতে পারে, 3 কাছাকাছি কিছু একটা হওয়ার সম্ভাবনা আছে। এখন আমরা দেখো এই যে 5 আর 6 এর লব্ধিটা বের করলে তো হয়ে যাচ্ছে। এই যে এটা জানো পি, আর এই যে কিউ, পি আর কিউ দুইটাই আছে, আর মধ্যবর্তী কোণও জানি। এটা যদি 30 হয় ওইটা কত? 180 মাইনাস 30 কত হয়? 150 ডিগ্রি, তাই না? তো আলফাও জানি। সো আলফা কত? আলফা হলো 180 মাইনাস 30, 150 ডিগ্রি। তো পি জানো, এই যে পি, এই যে কিউ 5, পি কিউ জানো, আর বের করলেই কাজ হয়ে যাবে। আরটা বের করে ফেলি। এই হবে মিয়া। অ্যান্সার কত আসছে? 3 নাকি? এটা করলে কত আসে সবার? জি ভাই 3.006 সামথিং আসে। আচ্ছা ঠিক আছে, 3.0064 সমস্যা না, এটা 3 ধরো আপাতত। এটা আমি র্যান্ডম অঙ্ক বানাইছি তো। আচ্ছা একটা জিনিস খেয়াল করছো, আমার কিন্তু এখানে একটা ভেজাল আছে। আমরা একটা ভেজাল করছি, সেটা কি জানো? এই ভেক্টরটা এই দিকে ছিল, এই ভেক্টরটা ওই দিকে ছিল। আমি এইখানে এই ভেক্টরটা এই দিকে আছে, এটাকে পি বললাম কেমনে? এটাকে কি পি বলা যায় আদেও, নাকি এটার বিপরীত ভেক্টর, উল্টা দিকে একটা ভেক্টর কল্পনা করতেছি আমি, এটা কল্পনা করতেছি। কিন্তু মজার ব্যাপার হলো, তুমি পি ভেক্টর এটাকে ধরো কি এটাকে উল্টে দাও। একটা ভেক্টর এই দিকে আছে, সেটাকে উল্টে দিলা, বিপরীত ভেক্টর নিলা, তাতে কোনো কিছু কি আসে যায়? এর মানের মান কি চেঞ্জ হয়? না ভাই এই যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে লিখে দিছিলাম আমি যে পি আর কিউ দুইটাই হলো মান। খেয়াল আছে? একটু আগে লিখে দিছি পি আর কিউ দুইটাই হলো মান। সো আমার আসলে ভেক্টরটা উল্টে যাক পাল্টে যাক তাতে কিছু আসে যায় না। ওই যে মান লেখা রয়েছে লাল করে, দেখো, তোমাদের স্ক্রিনশট দেখে নিও। এখন আসো 2 নম্বর প্রশ্নে কি তথ্য দেওয়া থাকলে হয়তো আমরা করতে পারতাম, সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি। তোমরা কে যেন একজন বললা 1 আসছে, সে কিভাবে করেছিলা? দিশা বলছিলা? না ভাইয়া, তোমার কিভাবে মিলেছিল? এটা তো এইভাবে করার দরকারই ছিল না। আই থিঙ্ক কে বলছিলা? মাইশা বলছিলা কি? 1 কার আসলো? ওটা আমি মানে প্রসেসটা ভুলভাবে করছিলাম তো সেজন্য হয়তো। আমি পরে দেখছি। প্রশ্নে ভুল ভাবে বুঝলাম না, কি বললা তুমি এটা? আমি বললাম যে প্রসেসটা অন্য মানে ভুলভাবে করছিলাম আমি। না, ভুলভাবে করছো এরকম কেন মনে হলো তোমার? আমার তো মনে হয় ঠিকভাবে করছো। অ্যান্সার 1 হইতেও পারে, দেখি আমরা করে, হ্যাঁ, জিনিসটাকে। আচ্ছা, প্রথম কথা এটাকে কিভাবে করবো এটা আমি নিজেও জানি না। আমি বানাইছি র্যান্ডমলি, একটা উল্টাপাল্টা বানিয়ে বলছি। এখন এটা দেখা যাচ্ছে কঠিন হয়ে যাচ্ছে করা, হা হা। তারপর ট্রাই করি, চলো সবাই মিলা। এখন এই দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের মধ্যে এটা যদি উল্টে দেই আমি, এই দুইটা ভেক্টরের লব্ধি তো এটা, কথার মধ্যে কোনো ঝামেলা নাই, তাই না? তো আমি এটাকে একটু ভিন্ন ভিন্নভাবে এঁকে ট্রাই করি, চলো। তোমরাও আঁকো, তোমরাও সলভ করতে পারলে আমাকে বললো যে ভাইয়া সলভ করতে পারছি। সবসময় তো আর আমি পারবো এরকম কোনো গ্যারান্টি নাই। দেখো এটা যদি 6 হয়, এটা যদি 5 হয়, খুবই ভালো কথা। এটা 5 হইলে এটাও 5, সেটাও ভালো কথা। কিন্তু আমি যদি এটা বের করতে চাই, তাইলে আমার এই পুরো অ্যাঙ্গেলটা লাগবে। এই অর্ধেকটা শুধু আমি জানি, যেটা 30 ডিগ্রি বলা হচ্ছে, এইটা দিয়ে আর বের করতে হবে।
এখন যদি আমি এই 30 ডিগ্রি ইনফরমেশনটাকে ইউজ করি, 30 ডিগ্রি ইনফরমেশনটা আমার ট্যান থেটার মধ্যেই শুধু ইউজ করা পসিবল, আর তো কোথাও ব্যবহার করা যাচ্ছে না। ট্যান থেটা ইজ ইকুয়াল টু যদি আমরা লিখি, দেখো চিন্তা করে, এটা আমার সেই পি, এটা আমার সেই কিউ, উল্টাভাবে চিন্তা করতে হচ্ছে, দেখে দুইটা জিনিস উল্টে গেছে, এরা এই পাশে ছিল ওই পাশে চলে গেছে। এখন আমার যেটা ইউজ করতে হচ্ছে, এই পি এর সাথে উৎপন্ন কোণ, যেহেতু পিটাকে খালি রাখলাম, আর আমি 5 সাইন আলফা বাই কজ আলফা দিলাম। এখন এই সমীকরণ যদি আমরা সলভ করতে পারতাম, তাইলে যদি আলফাটা বেরোয় আসে এখান থেকে, যেটা তোমরা বাসায় ট্রাই করবা, আমি এখন সমীকরণ মানে ত্রিকোণমিতি করতে যাচ্ছি না, ফিজিক্স যতটুকু করা যায়, আলফাটা এখান থেকে যদি পেয়ে যাই, তাইলে পি আছে কিউ আছে আর বের করা যাবে না। তোমরা কি সলিউশনটা বুঝতে পেরেছো? পি স্কোয়ার মানে 6 স্কোয়ার 5 স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এই সমীকরণটার মধ্যে 5 36 5 এইখানে পুরোটার মধ্যে আলফা ছাড়া অন্য কিছু আননোন নাই। যদি কোনোভাবে এই সমীকরণটা সমাধান করে আলফা বের করা যায়, সেই আলফাটাকে আমরা এখানে বসিয়ে দিলেই অঙ্কটা হয়ে যাবে, এই আর বেরোয় আসবে। তোমরা কি এতটুকু বুঝছো কিনা? এই সমীকরণ কেমনে সলভ করবা সেটা তো তোমার বোঝাই নাই, তোমাকে জিজ্ঞেস করতেছি শুধু এইটুকু বুঝছো কিনা, কিভাবে সলভটা করেছি, প্রসেসটা বুঝছো কিনা সবাই? আচ্ছা, তো এই সমীকরণ কিভাবে সলভ করে ত্রিকোণমিতিতে, এটা নিয়ে চ্যাপ্টারই আছে একটা। আর যদি এটা সলভেবল ইকুয়েশন না হয়, কারণ আমি তো র্যান্ডমলি একটা প্রশ্ন বানাইছি, মনে ইচ্ছা হয়েছে বানাই ফেলছি, তো আমি তো সব অঙ্ক এমনি বানাই। সো এইটার কি সমাধান আছে কি না, যদি না থাকে তাহলে নিউমেরিক্যাল মেথড আছে, সেটা দিয়ে সমাধান করা যাবে। ক্যালকুলেটর এই পুরো জিনিসটার মধ্যে এক্স বসিয়ে দিয়ে ক্যালক সলভ অপশনে চাপ দিলে একটা মান বের করে দেবে ও। এটাকে নিউমেরিক্যাল সলিউশন বলে, মানে নাম্বার বসিয়ে বসেও ট্রাই করবে বাম পাশ ডান পাশ মিলানোর। যাই হোক, আমরা ওই বুদ্ধিতেও যাইতে পারি, যখন কখনো জিনিসপত্র সলভ করতে কষ্ট হয় তখন ওই বুদ্ধিতে যাওয়া যায়। কিন্তু আমরা এখন এই সমীকরণটা সলভ করলে বড় হবে, অনেক বড় হবে, সেটা আমরা করতে চাচ্ছি না, বাট প্রসেসটা বুঝে রাখলাম যে কিভাবে করা যেতে পারে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, আমরা তো একটু আগে সূত্র প্রতিপাদন করলাম এই সিস্টেমের জন্য। নিজেকে আনমিউট রাখো না, কেউ কথা না বললে। আমরা তো এই সিস্টেমের জন্য প্রতিপাদনটা করেছিলাম, এই সিস্টেমের জন্য। এখন আমি যদি বলি যে এই সূত্রটা, আমার যে সূত্রটা বের করছি আমি, সেটা এই জায়গায়ও খাটবে, কেন? সত্য, এটা কি সত্য কথা? এটা এই জায়গায়ও কি একই সূত্রটা খাটবে? এটাকে পি এটাকে কিউ ধরলে যে সূত্রটা খাটে, এটাকে পি এটাকে কিউ ধরলে কি খাটবে? আমাকে একটু বলো তো, তোমাদের কি মনে হয়? জি ভাই। কেন জি বললা যে, মানে এটা যুক্তি কি? আমরা তো এটার জন্য প্রতিপাদন করি নাই, ডানেরটার জন্য, বামেরটার জন্য করছি, ডানেরটার জন্য তো করি নাই। তা আমি প্রতিপাদন না করে কেমনে বুঝলাম ওই সূত্র সঠিক? এটার মধ্যে খাটবে। কোনো যুক্তি আছে? খুব সহজ, প্রশ্নটার উত্তর দিতে পারো? বি মাইনাস আলফা। হ্যাঁ, তুমি যেটা করতে চাচ্ছ ওইটা করলে 10 লাইন করার পরে অ্যান্সারটা মিলবে, কথাটা সত্য। কিন্তু আমি একটা সহজ বুদ্ধি বলে দেই, এখানে একটা আয়না ধরো, এইখানে একটা আয়না ধরলে এই আয়নার মধ্যে তো এইটাই দেখতে পারবা, আর এইটার সূত্র এইটার সূত্র একই হবে তো, কারণ একটা আরেকটার বিম্ব তো, আয়নার প্রতিবিম্ব একই জিনিসই এরা। এই কিউটা ওইখানে গেছে গা, আর এই পিটা এইখানে চলে আসবে, আয়নায় ধরলেই সলভ হয়ে গেল। যদি পদার্থবিজ্ঞান সত্যি সত্যি ভালো পারো, তাহলে অনেক অঙ্ক না করেও তুমি সমাধান বের করে ফেলতে পারো। এটা হলো এরকম একটা বুদ্ধি, যেটা তোমাকে এখন দেখাইলাম, বললাম তোমাকে। আচ্ছা, আমরা চলে যাই আর একটু সামনের দিকে।
আমরা বেশিক্ষণ পড়বো না, মাথা গরম হয়ে যাবে তাহলে তোমাদের আবার। এই জিনিসটা দিয়ে, যে কনসেপ্টটা শিখছি সেটা দিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করা যায়, এইচএসসি পরীক্ষায় অনেক বারবার আসে। সেটাকে বলা হয় রিলেটিভ ভেলোসিটি প্রবলেম। রিলেটিভ ভেলোসিটি প্রবলেম আমি ভালোভাবে ডিসকাস করব সামনের ক্লাসে, কিন্তু আজকে শুরু করে দিচ্ছি। রিলেটিভ ভেলোসিটি প্রবলেম বা আপেক্ষিক বেগের অঙ্ক। আপেক্ষিক বেগ। আপেক্ষিক জিনিসটা আবার কি জিনিস? দেখো, আমরা পালা পাথরে প্রথম তোমরা ছোটবেলায় এই জিনিসের ব্যবহার দেখেছিলা। পালা পাথরের মধ্যে এইখানে যখন 1 কেজি থাকে, এইখানেও যখন 1 কেজি থাকে, তখন মিটারে কি উঠে? 0। যখন তুমি পালা পাথরে অপর পাশে 2 কেজি দাও আর এখানে 1 কেজি থাকে, তখন পালা পাথরের মিটারে এই পাশে ওঠে 1। যখন তুমি এখানে 3 কেজি দাও, ওইখানে 1 কেজি থাকে, তখন এইখানে ওঠে 2। ঘটনাটা কি হচ্ছে আসলে? এটাকেই বলা হয় আপেক্ষিক মেজারমেন্ট। মানে 1 কেজির সাপেক্ষে ওইটা কতখানি ভারী, 1 কেজির থেকে কতখানি ভারী সেটা আমরা বের করতেছি মেইনলি। সো 1 কেজির থেকে 1 কেজি একটু ভারী না, শূন্য ভারী। 1 কেজির থেকে 2 কেজি কত কেজি ভারী? 1 কেজির সাপেক্ষে আরও 1 কেজি বেশি ভারী। 3 কেজি আরও 2 কেজি বেশি ভারী। এই কাজটা আমরা ছোটোবেলার থেকে করে আসতেছি। এটাকেই বলে আপেক্ষিক বেগের সমস্যা। আপেক্ষিক বেগের সমস্যা না, আপেক্ষিকতার সমস্যা। সেটা হলো একটা জিনিসের সাপেক্ষে যখন আমরা মেজার করি তখন 2টা চিহ্ন ব্যবহার করি আমরা, হয় মাইনাস অথবা ভাগ। আপেক্ষিকতার চিহ্ন হলো মাইনাস এবং ভাগ। এই জিনিসটা লিখে রাখতে পারো। 2টাই আমি তোমাকে বোঝাচ্ছি। যখন আমরা একটু আগে তিন পাথরটা স্থাপন করার পর বলতেছিলাম 1-এর সাপেক্ষে কত ভারী, সেটা কিভাবে বের করতেছিলাম? 3 - 1 করে বের করতেছিলাম। একটা গাড়ি এইদিকে যাচ্ছে 70 কিলোমিটার/আওয়ারে, আর এই খাইছে দূরে দূরে চলে যাচ্ছে কেন? আর তার পাশে একটা ট্যাক্সি কার চলতেছে, এটা হলো তোমার বান্ধবী যে ট্যাক্সিতে চড়তেছে, ঠিক আছে? বাংলা সিনেমার বড় লোকের মেয়ে। আর তুমি হলো লোকাল বাস, বুঝছো? এখন তুমি যাচ্ছ লোকাল বাসে চড়ে, তোমার বান্ধবী যাচ্ছে হলো 60 কিলোমিটার/আওয়ার বেগে। এখন তোমার বান্ধবীর সাপেক্ষে তুমি কত জোরে যাচ্ছ সেটা যদি জিজ্ঞেস করা হয়, তুমি কিন্তু খুব ইজিলি বলবা যে তোমার বান্ধবীর সাপেক্ষে 70 - 60 = 10 তুমি এগিয়ে আছো। এই যে কথাটা বললা কার সাপেক্ষে? তোমার বান্ধবীর সাপেক্ষে। তোমার বান্ধবীরটা দেখছো, বিয়োগ করে দিছো তুমি। সো এখন থেকে তুমি একটা কথা লিখে রাখো, যার সাপেক্ষে বলি তাকে বিয়োগ করে দিতে হয়, তাকে মাইনাস করে দিবে। এখন যদি কেউ বলে তোমাকে যে তোমার সাপেক্ষে তোমার বান্ধবী কত পিছনে আছে, তখন তুমি বলবা যে 60 - 70, ও পিছন দিকে -10 পিছিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। সাপেক্ষে কথাটা কিন্তু সাইকোলজিক্যালি খুব মজার একটা জিনিস। সাপেক্ষে যখনই বলতেছো তখন কথাটার মানে হলো তুমি নিজেকে শূন্য হিসেবে ভাবতেছো, তোমার সাপেক্ষে দুনিয়া কীরকম বিহেভ করতেছে সেটা বোঝার চেষ্টা করতেছো। যখন তোমার বান্ধবী বলতেছে আমার সাপেক্ষে 10 আগেই যাচ্ছে, তখন আসলে বাস্তবিক তোমার বেগটা 70 থাকতেছে না। তোমার বান্ধবী ফিলিংসে ধরা পড়তেছে যে তুমি তার থেকে 10 কিলোমিটার/আওয়ার বেশি বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছ। তোমার বান্ধবী যদি বলে যে না আমি চলতেইছি না, আমি চুপ করে বসে গেছি, তখন তুমি আসলে আর বলতে পারবে না যে আমি সত্যি 70 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছিলাম। কারণ তোমার বান্ধবীর অনুভূতিতে শুধু এই 10টাই ধরা পড়বে, 70 ধরা পড়বে না। এর মানে হইল যখনই কেউ নিজের সাপেক্ষে কথা বলে নিজেকে শূন্য স্কেল ধরে কথা বলে।
এইখানেও তাই করতেছিলাম আমরা পালা পাথরে। খুব ভালো করে দেখার চেষ্টা করো জিনিসটাকে। এই পালা পাথরের মধ্যে যখন আমরা বলতেছিলাম 1 কেজি সাপেক্ষে ওইটা কতখানি ভারী, তার মানে 1 কেজি এই পাশে রাখলে ওইটা 0 দেখাবে, মানে নিজেকেও শূন্য ধরে ওর পরে স্কেলিং করতেছি আমরা। 1কে 0 ধরে আমরা পরবর্তীতে 2, 3, 4 মাপতেছি। সো এইটা হলো আপেক্ষিকতার মূল কনসেপ্ট। এখন তোমাদের দুইটা চিহ্ন বলেছিলাম, একটা চিহ্নের ব্যবহার তোমরা বুঝে গেছো যে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, মাঝে মাঝে ভাগও করতে হয়। এটা কোন জায়গায় দেখছো? তোমাদের কি মনে আছে কিনা? তোমরা ক্লাস 5-এ পাস করছিলা কিনা, নাকি আমার মতো খারাপ ছাত্র ছিলা সবসময়, সেটা তো জানি না। তোমাদের মনে আছে কিনা 20 জন খেতে পারে 10 কেজি চাল, এখানে লেখতা জন, ওইখানে লেখতা চাল, তারপরে লেখতা যে একজন খেতে পারে 1/20 কেজি চাল, এরকম লেখতা তোমরা। একটু খেয়াল করে দেখো, নিচে উপরে বসাইলে তুমি চাল আর নিচে বসাইলে মানুষ, এই সংখ্যাটা হলো চাল। একটু খেয়াল করে দেখো, এগুলো তুমি ছোটোবেলায় অনেক করে আসছো, 5-এ মানে ম্যাথ করে একদম করে দিছো, কিন্তু তুমি এই জিনিসটা খেয়াল করছো কিনা আমি জানি না। উপরে এই একটা কিন্তু চাল আর এই 20টা কিন্তু মানুষ। তুমি যেটা করছো সেটা হলো নিচে দিছো মানুষে, কারণ মানুষের সাপেক্ষে কতখানি চাল আছে সেটা বের করতে চাচ্ছ। মানুষে ইউনিটে ফিক্স করে দিছো, 1-এ ফিক্স করে দিছো। তারপরে তুমি ক্লাস 5-এ করতেছিলা কি, মানুষের সাপেক্ষে কতখানি চাল আছে সেটা গেস করার চেষ্টা করতেছিলা ঐকিক করে। সো ঐকিকের মধ্যেই তুমি প্রথমে ছোটোবেলায় তোমার জীবনের প্রথম রিলেটিভিটি প্রয়োগ করছিলা। যদি তুমি সবজির দোকানে জীবনে না যায় থাকো তাহলে তো পালা পাথর দেখো নাই, তাহলে ক্লাস 5-এই শুধু তুমি ঐকিকের মাধ্যমে রিলেটিভিটি কাকে বলে সেটা শিখছিলা। রিলেটিভিটি কাকে বলে? কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুকে মেজার করা বলে। সাপেক্ষে মানে ওকে 0 স্কেলে ধরে আমরা হিসাব করতেছি, অথবা এই যে ইউনিট ধরে কাজ করতেছি। একজনের জন্য কতখানি চাল আছে, তো মানুষের সাপেক্ষে বের করতেছি, তাই মানুষটারে দিয়ে ভাগ করে দিচ্ছি চালের সংখ্যারে, সোজা কথা। এই যে ভাগটা করলাম, এটাও রিলেটিভিটির একটা সাইনের ইউজ হইলো। তো আমি ঠিক বলেছি তোমাকে যে ভাগ এবং বিয়োগ এই দুটা রিলেটিভিটির সাইন। এখন আর কথা বেশি বাড়াবো না, আমরা দ্রুত চলে যাব। VAB লেখার মানে হইল ভি এর কাছে আছে কে, এ না বি? এ কাছে আছে, তার মানে এটা এ এর বেগ, মানে এ জিনিসটার বেগ, এ এর বেগ। আর বিটা দূরে আছে, তার মানে বি এর সাপেক্ষে। কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। আর আমি আগেই বলেছি যার সাপেক্ষে তাকে করতে হবে বিয়োগ, তাই এইটা আসলে এই জিনিসটাকে বোঝাচ্ছে। এটাকেই বলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ। ভেক্টর হিসাবে যদি লিখি তাহলে এই জিনিসটাই আমরা এতক্ষণ ধরে গাড়ির মধ্যে এই কাজটাই করতেছিলাম। এই যে দুইটা গাড়ির মধ্যে যার সাপেক্ষে তাকেই দেব বিয়োগ এবং তাকেই লিখবো দূরে, আর যে কাছে সেটা হলো তার বেগ। অন্য কেউ মনে করতেছে কিন্তু তার বেগ এটা। আচ্ছা, সো এইটাই হলো এতটুকু তোমাদের রিলেটিভিটির মধ্যে বোঝার ব্যাপার। যদি আমি বলি VCB কার এবং বাস, এটা দ্বারা বোঝাচ্ছে বাসের সাপেক্ষে কারের কত বেগ আছে। বেগটা আসলে গাড়ির, কিন্তু বাসের সাপেক্ষে কত, বাস ড্রাইভার কার ড্রাইভারকে কত বেগে যেতে দেখবে, সেটা লেখার সিস্টেম হলো VC - VB। আচ্ছা, তো এটা ভেক্টরে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় সেটা যদি তোমাকে আমি বলি, দেখো খুব সিম্পলি বোঝাই দিচ্ছি। একটা কার যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে এইদিকে, আর তুমি যাচ্ছ এইদিকে VT ট্রাকের মধ্যে। জীবন আর কিছু করার ছিল না, ট্রাকই চালাইতেছিলা, আর কি করবা, ট্রাক ড্রাইভারের চাকরি পাইছো, ঠিক আছে। এখন করোনার সময় এমনি ট্রাকও চলছে কিনা ঠিক নাই, তো তুমি এখন ট্রাক নিয়ে বেরোইছো, কি করবা কিছু বুঝতে পারতেছো না, ওইদিকে ছুটে বেড়াচ্ছ। এখন তোমাকে বলা হইলো যে তুমি কার ড্রাইভারকে কোন দিকে যাইতে দেখবা, মানে তুমি কার ড্রাইভারকে কোন দিকে যেতে দেখবা সেটা এইভাবে লিখতে হবে না। তুমি দেখতেছ, যে দেখতেছে সে ডানে চলে যাবে, যার সাপেক্ষে সে ডানেরটা, আর যার বেগ সে বামে থাকবে, ভি এর কাছে থাকবে। এটা বের করতে বলা হয়েছে। আমি স্টেপ বাই স্টেপ যদি অঙ্কটাকে সাজাই, অঙ্কের মধ্যে ডাটা দেবো না আজকে, বলেছি প্রথম স্টেপ আমার অঙ্কটা সলিউশন করার জন্য যেটা করতে হবে আমার সেটা হলো
ছবি দুটাকে আঁকতে হবে সলিউশনের মধ্যে, ছবিটাকে সুন্দর করে আঁকি আমি হবে। ভিসি এটা, আর ওইদিকে আছে হলো আমার ভি ট্রাক। অঙ্কটাকে আঁকার পরে আমি কি চাইছি সেটাকে একটু ভালো করে বুঝতে যাচ্ছি, এটাকে ভেঙে লিখব ভিসি মাইনাস ভিটি। এরপরের স্টেপে যেটা করব সেটা হলো আমি কি চাই, এইটা চাই। আমার ভিসি আছে, ভিসি তো এখানে আছে, দুইটা জায়গায় দেখা যাচ্ছে ভিসি আছে, ভালো। ভিসির পাশে একটা মাইনাস ভিটি আসলে কাজ হয়ে যেত। তো মাইনাস ভিটি কোথা থেকে আনা যায়, ভিটি তো আছেই। ভিটি ভেক্টরের বিপরীত ভেক্টর যদি নেই, আমরা গত ক্লাসে শিখেছিলাম একটা ভেক্টর যদি এই দিকে যায় এ ভেক্টর হয়, সেই ভেক্টরটার বিপরীত ভেক্টরটা হয় মাইনাস এ ভেক্টর, যেটা এই দিকে যায়। এখন যদি আমি এই ভেক্টরটাকে একটু উল্টে দিই, পিছন দিকে বাড়িয়ে দিই, তাইলে আমি যে ভেক্টরটা পাবো সেটা হলো এই ভেক্টরটার বিপরীত ভেক্টর মাইনাস ভিটি ভেক্টর। আর আমি যদি এখন এই ভেক্টরটাকে আর এই ভেক্টরটাকে যোগ করে দিই, তাহলে এই অ্যান্সারটা পাওয়া যাবে না? একটু ভালো করে যদি আমি লিখি, এইটা আসলে এই দুটার যোগফল না? সো আমি যদি এখন এই দুটা ভেক্টরকে যোগ করে দিই তাহলে কাজ হয়ে যাচ্ছে, কথা সত্য। একটু মুছতে হবে। আচ্ছা, তার মানে আমি এই দুটা ভেক্টরকে যদি যোগ করে দিই কাজ হয়ে যাচ্ছে। যোগ করে দেওয়ার জন্য আমি এতক্ষণ ধরে কি শিখলাম, আমরা সামান্তরিক সূত্র শিখছি না? সামান্তরিক আঁকবো, সুন্দর করে দেব যোগ করে, দুইটারে মিলে একটা সামান্তরিক আঁকলাম। সামান্তরিকের কর্ণ বরাবর এই যে এইটাই হবে আমার লব্ধি ভেক্টরটা। লব্ধি মানে এই যে এইটা ভিসিটি, তো এটা এই দুটা ভেক্টরের লব্ধি। এই ভেক্টর আর এই ভেক্টরের লব্ধি তো আসলে এইটাই, এই যে ভিসিটি। সো এটার আর বলতে পারো, আর বলো, সার বলো, যা খুশি বলো, অঙ্কটা করে দিতে হবে তোমার ঠিকঠাক মতো। তোমরা এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে আমি এখানে ভ্যালু দিয়ে দেবো, তোমরা বাসার থেকে করে নিয়ে আসবা। তোমাদের মধ্যে কে বুঝো নাই কিছুই, সে একটু বলো যে ভাই কিছুই বুঝতে পারি না আমি। সুপ্ত ভাই, বুঝতে পারছো তুমি কিছু? মাইশা, দিশা, তোমরা ঘুম থেকে জেগে ওঠো, ক্লাস বুঝতে পারছি। বুঝতে পারছি।